নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারোই মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। অভিক, শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, 1 জুন আমরা জানি কলকাতার ভোট, আর ঠিক তার আগে ফের 8.5 লক্ষ অর্থাৎ প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে জোড়াবাগান ক্রসিং থেকে। মধ্যরাতে এই টাকা উদ্ধার হয়েছে নির্বাচনের আবহে। একেবারেই তাই। 1 জুন কলকাতায় লোকসভা নির্বাচন রয়েছে এবং তার আগেই গতকাল রাতের বেলায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে জোড়াবাগান ক্রসিং থেকে। মধ্যরাতে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলো পুলিশ। প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সেখান থেকে এবং লোকসভা নির্বাচনের আবহে ফের একবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলো পুলিশ। নাকা তল্লাশি চালানোর সময় এই টাকা উদ্ধার করা হয়। একদমই। এবং যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, কি কারণে এই টাকা জমা রাখা হয়েছিল, কি কারণে এই টাকা খরচ করা হতো বা কোথায় এই টাকা কাজে লাগানো হতো, লগ্নি করা হতো, এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু নির্বাচনের আবহে এইভাবে এত পরিমাণ টাকা উদ্ধার হওয়াতে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন উঠছে। জোড়াবাগান ক্রসিং থেকে মধ্যরাতে এই টাকা উদ্ধার করেছে পুলিশ এবং তদন্ত করে দেখা হচ্ছে। আর এবার যে খবরে নজর রাখবো, আজ আবার সিবিআই কোর্টে হাজিরা অনুপ মাঝির। দ্বিতীয়বার হাজিরা অনুপ মাঝি ওরফে লালার। আসানসোল সিবিআই আদালতে আজ তাকে পেশ করা হয়। পৌঁছন আধিকারিকরাও। গত সোমবারই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল অনুপ মাঝিকে এবং আজই তাকে আসানসোলে সেখানে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। এবং সেক্ষেত্রে যেমনটা কিন্তু আদালত নির্দেশ দিয়েছে যে এই ক্ষেত্রে সমস্ত চার্জশিট জমা দিতে হবে আগামী 3রা জুলাইয়ের মধ্যে, এমনটাই কিন্তু আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালা এবং আত্মসমর্পণ করার পর 21শে মের মধ্যে কয়লা পাচার মামলার চার্জশিট সব পক্ষকে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল আসানসোল আদালত থেকে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রক্ষা কবচ দিয়েছে অনুপ মাঝিকে, তবে নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে বলেও জানানো হয়েছে সর্বোচ্চ আদালত থেকে। আজ ফের সিবিআই কোর্টে হাজিরা অনুপ মাঝির। দ্বিতীয়বারের জন্য হাজিরা অনুপ মাঝি ওরফে লালার। পবিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। একেবারেই তাই। পবিত্র, অনুপ মাঝি তাকে আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। তারপর আদালতের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আজকে? দেখো অভি, তুমি জানো যে আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে গত সোমবার প্রথমবারের জন্য আসানসোলের যে সিবিআই আদালতে হাজির হয়েছিল এই কয়লার বেতাজ বাদশা অনুপ মাঝি ওরফে লালা, এবং তারপরে তার শর্ত সাপেক্ষে জামিন হয় এবং তার যে তারিখ বা পরবর্তী তারিখ ধার্য আদালত করেছিল সেটা হচ্ছে 21শে মে, যথারীতি আজকে। এবং সেই আজকে সে পুনরায় দ্বিতীয়বারের মতন আজকে অনুপ মাঝি ওরফে লালা সে আজকে হাজিরা দেয়। এবং তুমি জানো এবং যে এই অনুপ মাঝির সঙ্গে এই কয়লা কাণ্ডে আরো 43 জনের নাম জড়িয়ে আছে বা তারা অভিযুক্ত আছে। এবং আজকে আসানসোলের যে সিবিআই আদালত তার এই কয়লা কাণ্ডে চার্জ গঠন করার কথা ছিল, কিন্তু তোমাকে একেবারে পবিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই ঘটনাতে, এই কয়লা পাচার মামলাতে বিচারকের প্রশ্ন সিবিআই কে, আজ মামলার চার্জ গঠনের কথা ছিল, 2 অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। এবার চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবীরা। তার কারণ 2 জন অভিযুক্ত যারা অনুপস্থিত ছিল, যার জন্যই চার্জ গঠন করা সম্ভব হয়নি। আজই মামলার চার্জ গঠনের কথা হয়েছিল, যে নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালত থেকে। অর্থাৎ কয়লা পাচার মামলার বিচারকের প্রশ্ন সিবিআইকে, আজ মামলার চার্জ গঠনের কথা ছিল, 2 অভিযুক্তের অনুপস্থিতি, যার জন্যই চার্জ গঠন সম্ভব হলো না। একেবারেই আমরা এই নিয়েই কথা বলবো। পবিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পবিত্র, 2 জন অভিযুক্ত তারা অনুপস্থিত ছিলেন আজকে, যার কারণে চার্জ গঠন হয়নি। সেই ক্ষেত্রে এই চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা কবে ধার্য করা হয়েছে আদালতের তরফে? বলে রাখি যে এই কাণ্ডের আরো 2 জন মানে জয়দেব মন্ডল সঙ্গে আরো একজন, তারা আজকে অনুপস্থিত ছিল এবং আদালত এই জয়দেব মন্ডলের অনুপস্থিতিতে তার নির্দেশ দেয় যে জয়দেব মন্ডলকে আগামী যে 3রা জুলাই যে দিন ধার্য করা হয়েছে আগামী চার্জ গঠনের দিন, সেই দিন তাকে হাজির হতে হবে, যে কোনো অবস্থাতেই তাকে হাজির থাকতে হবে। পাশাপাশি তোমাকে বলে রাখি আদালত তোমাকে যে এই যে
যেহেতু দুজন অনুপস্থিত, সেই দুজনের অনুপস্থিতির জন্য আজকে চার্জ গঠন করে উঠতে পারেনি আসানসোলের যে সিবিআই এর আদালতের বিচারক রাজীব চক্রবর্তী। তোমাকে এর পাশাপাশি বলে রাখি যে বিচারক সিবিআই কে প্রশ্ন করে যে কি ব্যাপার, কেন এই যে এত তদন্ত দেরি, কি কারণে তদন্ত এত দেরি হচ্ছে, এই বিষয়টা জানতে চায় তারা, এবং কবে শেষ হবে এই তদন্ত। পাশাপাশি সে জানতে চায় যে এই যে আর কি তাদের কোনো চার্জশিট দেবে, তারা কি কোনো চার্জশিট তাদের পক্ষ থেকে দেওয়া হবে। তখন তাদের সিবিআই যে আধিকারিক তাদের বক্তব্য যে হ্যাঁ আমরা চার্জশিট দেব। তখন বিচারক বলেন যে চার্জশিট যদি দিতে হয় তাহলে আগামী যে দিন ধার্য করা হয়েছে সেই দিনের মধ্যেই চার্জশিট দেওয়া হবে, এবং সেদিনই চার্জ গঠন করার কথা তিনি সিদ্ধান্ত করেন। কি হবে তা সেই দিনই আমরা জানতে পারবো আগামী 3রা জুলাই। একেবারে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় পবিত্র বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে বিচারকরা তারা জানান যে 3রা জুলাইয়ের মধ্যে এই চার্জশিট জমা দিতে হবে, কারণ যেহেতু দুজন অভিযুক্ত তারা উপস্থিত ছিলেন না, সেই ক্ষেত্রে চার্জ গঠন করার সময় অভিযুক্তদেরকে আদালতে উপস্থিত থাকতে হয়। সেই কারণেই 3রা জুলাই এই চার্জ গঠন করে চার্জশিট জমা দিতে হবে সিবিআই কে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ। এবং 21 মের মধ্যে কয়লা পাচার মামলার চার্জশিট সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আসানসোল আদালতে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রক্ষা কবচ দিয়েছে অনুপ মাঝিকে, তবে নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে বলেও জানানো হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। জানিয়ে রাখি প্রসঙ্গত 21 সালে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে ভিন রাজ্যে অভিযান চালিয়েছিল সিবিআই। উত্তরপ্রদেশের মোগলসরাই ও মধ্যপ্রদেশের চন্দেরিতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চোখ রাখবো পরের খবরে। সুজনকে নিশানা সৌগতর। সুজন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলে। একটা সময় বরানগরে খুব কর্তৃত্ব ফলাতো, এখন মায়ের ভোগে গিয়েছে। বরানগরের কর্মী সভা থেকে সুজন চক্রবর্তীকে এভাবেই নিশানা করলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। যেখানে এই কর্মী সভা ছিল, সেই বরানগরের কর্মী সভা থেকেই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তাকে নিশানা করেছেন সৌগত রায়। তিনি বলেছেন যে কার্বাইড দিয়ে সুজন চক্রবর্তী চুল পাকিয়েছেন। একসময় খুবই কর্তৃত্ব ফলাতো সিপিএম সেই এলাকাতে, কিন্তু এখন সবটাই মায়ের ভোগে গিয়েছে। এভাবেই সুজনকে কটাক্ষ করে সৌগত রায় তার বক্তব্য। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোন লাইনে কথা বলবো জয়ন্তর সঙ্গে। জয়ন্ত, সৃজনকে নিশানা করে সৌগত যা বললেন এবং সব মিলিয়ে যে তরজা তৈরি হলো, তা থেকে কি স্পষ্ট হচ্ছে তাহলে? দেখো, আমি যেটা বারবার করে শুরু থেকেই বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সৌগত রায়ের যে মন্তব্য, তার পাশাপাশি কিন্তু সিপিএম এর তরফ থেকেও মন্তব্য করা হয়েছে। সিপিএম এর তরফ থেকে যে মন্তব্যটা করা হয়েছে সেখানে তন্ময় ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছেন যে সৌগত রায় কিন্তু এবার জিততে পারবে না। দমদমের মানুষ কিন্তু ভালো মতো বুঝিয়ে দেবে যে ভোট বাড়ছে। তো এই যে তরজা তৈরি হলো, প্রথমে একটা সৌজন্যের রাজনীতি দেখলাম আমরা ঈদের দিন, তারপরে এখন সেখান থেকে বেরিয়ে সৌগত রায় আবারও কটাক্ষ করছেন সুজন চক্রবর্তীকে। তবে প্রফেসরের মুখে এই ধরনের কটাক্ষ মানায় নাই বলে মনে করছেন সিপিএম এর তরফ থেকে, যে প্রফেসরের মুখে এই ধরনের মন্তব্য মায়ের ভোগে চলে যাবে, কার্বাইড দিয়ে চুল পাকানো হয়েছে, এই ধরনের মন্তব্য মানে না। ফলত যে রাজনৈতিক যে তরজা সেটাকে সৌগত রায় আরো উস্কে দিলেন, সেটার বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে যে সৌগত রায় কিন্তু উস্কে দিলেন যে রাজনৈতিক তরজা সিপিএম এবং তৃণমূলের মধ্যে, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে, এটা কিন্তু একদম স্পষ্টতই বোঝা যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। সৌগত রায় কি বলেছেন শুনুন। এক সময় বরানগরে খুব কর্তৃত্ব করত, এখন তো মায়ের ভুগে গেছে। একটা সিট ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে। এবং সৌগত রায় তার যে এই বক্তব্য এবং সেই বক্তব্যেরই পাল্টা দিয়েছেন বরানগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি ঠিক কি বলেছেন, কি প্রতিক্রিয়া তার শোনাবো। মাননীয় সাংসদ, তিনি ব্যক্তিগত জীবনে পেশায় অধ্যাপক ছিলেন।
তিনি বক্তৃতায় বলছেন মায়ের ভোগে, তিনি বক্তৃতায় বলছেন চুলে কার্বাইড দিয়ে চুল পাকানো। এইটা যদি সাংসদের মুখের ভাষা হয়, তাহলে সেই সাংসদের রুচিবোধ সম্পর্কে বড়নগরের মানুষের ধারণা আরো বেশি স্পষ্ট হবে, আরো বেশি দৃঢ় হবে। বড়নগরের মানুষ, তাদের একটা সাংস্কৃতিক উত্তরাধিকার আছে। শ্রীচৈতন্যদেব থেকে একদম যাত্রাপালার সম্রাট শান্তিগোপাল পর্যন্ত বড়নগরের মানুষ রাজা রামমোহন রায়, শশীপদ বন্দ্যোপাধ্যায়, ভৈরব গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, নাট্যাচার্য শিশির ভাদুরী, কবি অমিতাভ দাশগুপ্ত, এদের সবাইকে বড়নগরের রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতে দেখেছেন। শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকেও দেখেছেন। এইটা যে বড়নগরের মাটি, সেই মাটিতে একটা লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি মায়ের ভোগে, কার্বাইড দিয়ে চুল পাকানো, এসব শব্দবন্ধ ব্যবহার করছেন। আমি চাই তার রুচি তিনি তার মতো ভাষায় প্রকাশ করুন। তিনি আপাতত নৃত্য পরিবেশনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় ব্রাত্য বসুর সঙ্গে প্রতিযোগিতা করেছেন, সুজন চক্রবর্তীর সঙ্গে ভোটের প্রতিযোগিতা করছেন। তো দমদমের মানুষ জবাব দিয়ে দেবে। মাননীয় সাংসদ, তিনি ব্যক্তিগত জীবনে পেশায় অধ্যাপক ছিলেন। তিনি বক্তৃতায় বলছেন মায়ের ভোগে। নির্বাচনের আবহে আরো একটি ঘটনা, তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বরানগরের 17, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। একেবারেই তাই। এবং এই যে অভিযোগ, যেমনটা অভিযোগ করা হচ্ছে যে রাতের বেলায় দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারাই তৃণমূলের দলীয় পতাকা এবং পোস্টার তারা ছিঁড়ে ফেলে দিয়েছে, যেখানে বরানগরের উপনির্বাচন রয়েছে সামনেই এবং সেই উপনির্বাচনের আগেই তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বরানগরের 17, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জয়ন্ত, এই যে ঘটনা যেখানে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে, দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ উঠছে, এই অভিযোগ তৃণমূলের, এখনো পর্যন্ত কি এই ঘটনাতে পুলিশের তরফ থেকে কোনো তদন্ত করা হচ্ছে? তারপরেই যেটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে কেন এই ধরনের ঘটনাকে দেখা হচ্ছে না। তিনি অনুরোধ জানিয়েছেন যে বারবার করে সজল ঘোষের নেতৃত্বে, অর্থাৎ আমরা জানি বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ, তার নেতৃত্বে বহিরাগতদের অনুপ্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে যে বারবার এই যে ব্যানার ছেঁড়া, পোস্টার ছেঁড়া, এই ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনা কেন নির্বাচন কমিশনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, নির্বাচন কমিশন কি করছে, কেন খতিয়ে দেখছে না? বারবার করে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে কিন্তু আর্জি জানিয়েছেন, আবেদন করছেন বারবার করে নির্বাচন কমিশনকে ভূমিকা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ জয়ন্ত তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখবো, যেখানে তৃণমূলের দলীয় পতাকা এবং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, বরানগরের উপনির্বাচনের আগেই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করেই যেখানে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আরো বারণী ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবরে নজর রাখবো, ষষ্ঠ দফার ভোটের আগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জোড়া সভা রয়েছে বসিরহাট, পাশাপাশি বারাসাতে সভা করবেন মুখ্যমন্ত্রী। বসিরহাটের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্দেশখালীর যে ঘটনাবহুল একটা পরিস্থিতি এবং সেই সময় দাঁড়িয়ে নির্বাচনের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন বসিরহাট থেকে, সেই দিকে যেমন নজর থাকছে। বারাসাতে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা রয়েছে। সব মিলিয়ে এই যে দুটি সভা, নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়গুলো তুলে ধরেন, কোন কোন বিষয়ে বেশি জোর দেন ষষ্ঠ দফার ভোটের আগে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে।
একেবারেই তাই, এবং সপ্তম দফায় একেবারে শেষ পর্যায়ে নির্বাচন রয়েছে বারাসাতে এবং বসিরহাটে। তার আগে আজকে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে বসিরহাটে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে সভা করবেন তিনি। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, বসিরহাট যেখানে সন্দেশখালীর বিষয়টা উঠবে এমনটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং সন্দেশখালী যেভাবে 5ই জানুয়ারির পর থেকে খবরের শিরোনামে, নির্বাচনেও তার অনেকটাই প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। সেই জায়গা থেকে আজকে বসিরহাটে দাঁড়িয়ে কি বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই নজর থাকছে সেই দিকে, তাই তো? আর কর্মী সমর্থক তাদের মধ্যে আজকের সভাকে ঘিরে কতটা উৎসাহ দেখছো? একেবারে ঠিক। তুমি হ্যাঁ সঞ্জিত, হ্যাঁ একেবারে ঠিক, যে বিষয় করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই জনসভা। তুমি জানো সন্দেশখালীর ঘটনার পরে এই প্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলামের সমর্থনে কিন্তু বসিরহাটের যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত যে মেরুদণ্ডী সুইচ গেট মাঠ, সেখানে কিন্তু জমায় আস্তে আস্তে কিন্তু মানুষের ঢল নেমে গেছে। ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালী নিয়ে যেমন রাজ্য দেশের রাজনীতিতে যেভাবে উত্তাল হয়েছে, যেভাবে ইস্যু তৈরি হয়েছে 2024 লোকসভা নির্বাচনে, যে শাসক দল বারবার অস্বস্তিতে পড়েছে, এই নিয়ে কিন্তু আজকে সন্দেশখালীর প্রতিবাদীরা ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা সেখানে উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। যেটা জানা গেছে যে 16টি বাস দামাকালি, কানমারি এবং মণিপুর কোড়াকাটি জায়গা থেকে যেমন একদিকে জলপথে নৌকায় করে এসে দামাকালি হয়ে তারা বাসে করে রওনা দিয়েছে একদম মুখ্যমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে। আজকে সেই সন্দেশখালী ঘটনার পরে কি বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই অপেক্ষায় করে রয়েছে সুন্দরবনের থেকে, সীমান্ত থেকে সুন্দরবনের প্রান্তিক মানুষরা। তারা যেটা দাবি করছেন যে আজকে সভাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তুমি জানো শেষ দফা নির্বাচন অর্থাৎ সপ্তম দফা, যে অর্থাৎ অষ্টাদশ লোকসভার যে শেষ দফা 1 জুন, সেই 1 জুনের যে নির্বাচন রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, সেই লোকসভা কেন্দ্রের নির্বাচনের উদ্দেশ্যে কি বার্তা দেয়, যেমন বসিরহাটের মানুষকে, অন্যদিকে সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে কি তার রূপরেখা তৈরি হয়। অর্থাৎ সন্দেশখালীর প্রতিবাদীরা যেখানে আসছে, মঞ্চে ভিড় জমাচ্ছেন, বিশেষ করে প্রান্তিক মানুষেরা, সন্দেশখালী মানুষের কি বার্তা দেন সেটাও কিন্তু অপেক্ষায় রয়েছে। আগামী শেষ দফা নির্বাচনে যে আজকের এই বিশেষ করে তার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সন্দেশখালী ঘটনার পরে এই প্রথম যে লোকসভা নির্বাচনে প্রচারে আসছেন বসিরহাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার ওপর যেমন একদিকে কড়া নজরদারি রয়েছে। তুমি জানো ইতিমধ্যে সীমান্ত এরিয়া, বিশেষ করে যে মেরুদণ্ডী, সঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো, একটু তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে বসিরহাটে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং সেই সভার উদ্দেশ্যেই সন্দেশখালীর প্রতিবাদীরা তারা সভামুখী হয়েছেন। এবং আজকে বসিরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচারে সামিল হবেন এবং সেই প্রচারেই যোগদান করবেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। এবং সন্দেশখালীর ঘটনা এবং সেই ঘটনাতেই যারা সেখানকার প্রতিবাদের মুখ, যে মহিলারা তারা সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন, আজকে তারাও আজকের এই সভাতে উপস্থিত থাকতে চলেছে। একদমই যেমনটা অভিক তুমি বললে, বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে। এবং বারবার যে কথা আমরা বলছি, আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী তিনিও যেটা জানালেন এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সন্দেশখালীর প্রতিবাদীরা তারা এই সভার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। সেই ছবি উঠে আসছে কলকাতা টিভির পর্দায়, দেখছেন সেই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তোমার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো যে সন্দেশখালীর যারা প্রতিবাদী মুখ, যারা প্রতিবাদী করেছিলেন, সেই প্রতিবাদের মুখরা তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, বলো। সঞ্জিত, আজকে সন্দেশখালীতে যারা প্রতিবাদী মুখ তারা আজকে বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হতে চলেছেন, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? হ্যালো সঞ্জিত, তুমি আমাদের কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ? সঞ্জিত, কি আপডেট পাচ্ছ? সন্দেশখালীর মহিলারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকবেন, কি আপডেট? দেখো ইতিমধ্যে সন্দেশখালীর যে প্রান্তিক, যে সন্দেশখালীর যে বিধানসভা রয়েছে, দুটো ব্লক রয়েছে, যেখানে প্রায় 3.5 লক্ষ মানুষের বাস, 2,20,000
যে ভোটার রয়েছে সেখানে প্রান্তিক প্রতিবাদীরা কিন্তু ইতিমধ্যে 16টা বাস বিভিন্ন জায়গায়, একদিকে জলপথে, নৌপথে তারা কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়ে স্থলপথে এসে 16টা বাসে করে বিভিন্ন কানমারি, ধামাখালি সহ একাধিক মহিলা তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা বাসের মধ্যে তারা দাবি করেছেন যে বিশেষ করে এই প্রতিবাদীরা তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এই নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তুমি জানো এই প্রথম যে বিশেষ করে লোকসভা নির্বাচনে সন্দেশখালীর ঘটনার পর যেখানে বসিরহাট লোকসভার মধ্যে পড়ছে সন্দেশখালী, সেই জায়গায় বসিরহাটের যে জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতিবাদীরা আসছে, ভিড় জমাচ্ছেন এবং তারা কোনার অপেক্ষায় রয়েছে যে দলনেত্রী কি বার্তা দেন। অর্থাৎ আগামী 1 জুন লোকসভা শেষ নির্বাচনের অর্থাৎ শেষ যে দফা, 7ম দফা, সেখানে কি বার্তা দেন সেটাও কিন্তু তারা অপেক্ষায় রয়েছে। তারা কি বার্তা, সেই বার্তা নিয়ে তারা কিন্তু সন্দেশখালী মাটিতে তারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন। সব নিয়ে গোটা পরিস্থিতির ওপরে যেমন একদিকে নজর রেখেছে প্রশাসন, অন্যদিকে সন্দেশখালীর যে আজকে প্রতিবাদীরা আসছে, যেভাবে ভিড় জমাচ্ছে, দলনেত্রীর যে আজকে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। আগামী শেষ দফা নির্বাচনে কি রূপরেখা তৈরি হয়ে যায়, আজকে কি বার্তা দেন বসিরহাট থেকে, সেটার অপেক্ষা কিন্তু শোনার অপেক্ষায় রয়েছে সীমান্ত থেকে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। অভিক, ধন্যবাদ তো তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শেষ দফার ভোটে এখন নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বসিরহাট যেমন যাচ্ছেন, পাশাপাশি বারাসাত লোকসভায় প্রচারে যাবেন। বসিরহাট লোকসভায় প্রার্থী করা হয়েছে হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলামকে। 2009 সালে তিনি বসিরহাট থেকে জয়ী হন, আর এবার ফের তার উপরেই বসিরহাট জয়ের দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে আর কি বার্তা দিতে চলেছেন বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সেদিকে নজর থাকছে। ষষ্ঠ দফা ভোটের আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা করবেন। পুরুলিয়ায় শান্তিরাম মাহাতো, তার সমর্থনেও সভা রয়েছে। বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলের সমর্থনে সভা। একদমই তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সভা করতে চলেছেন, যেখানে বাঁকুড়াতে তিনি সভা করবেন। অরূপ চক্রবর্তীর সমর্থনে তার এই সভা করার কথা রয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত জানবো। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি কি কর্মসূচি থাকছে আজকে নির্বাচনী প্রচার সংক্রান্ত? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে 3টি কর্মসূচি রয়েছে। যে লোকসভা ভোটের যে প্রচার হচ্ছিল, এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3টি কর্মসূচি। প্রথম কর্মসূচি তিনি করবেন পুরুলিয়াতে এবং সেখানে শান্তিরাম মাহাতোর সমর্থনে তিনি প্রচার করবেন। তারপরে তিনি বিষ্ণুপুরে একটি সভা করবেন, সেখানে সুজাতা খাঁয়ের সমর্থনে প্রচার করবেন। তারপরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অরূপ খাঁয়ের সমর্থনে তিনি প্রচার করবেন। এই 3টি লোকসভায় তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস এই 3টি আসনে কিন্তু পরাজিত হয়েছিলেন। সেই জঙ্গলমহলের পুনরুদ্ধারের জন্য তৃণমূল নেতৃত্ব গত 5 বছর ধরে বেশ কিছু কর্মসূচি নিয়েছেন এবং তারপরে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোটামুটি একটা ভালো ফল করেছিল। তারপরে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2019-এর যে রাজনৈতিক ক্ষত হয়েছিল তা বেশ কিছুটা তারা পূরণ করেছেন। সেই জায়গাতে আজকে সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্য দিক থেকে বিষ্ণুপুরে সুজাতা খাঁয়ের সমর্থনে তিনি প্রচার করবেন। এই আসনটিও রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে কিন্তু সৌমিত্র খাঁ তার একসময়ের প্রাক্তন স্বামী তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে সম্মান রক্ষার লড়াই। সেই জায়গাতে এই 3টি আসনকে আজকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করবেন। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। নির্বাচন সংক্রান্ত খবরের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। জৈশ-ই মোহাম্মদ জঙ্গির সাজা কমলো, সাজা কমানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের। যাবজ্জীবন প্রাপ্ত 5 জঙ্গির সাজা কমে 10 বছর হলো। দস্তয়েভস্কির উপন্যাস উদ্ধৃত করে সাজা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5 জৈশ-ই মোহাম্মদ জঙ্গির সাজা কমানো হলো, 10 বছর কমলো তাদের এই সাজা কমানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের।
দিল্লি হাইকোর্ট কি কারণে সাজা কমানোর নির্দেশ দিয়েছে? এই 5 জঙ্গির যাবজ্জীবনের সাজা যা কমে 10 বছর হয়েছে, অবশ্যই সেই বিশ্লেষণে যাব। তার আগে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, জৈশ-ই মোহাম্মদ জঙ্গির সাজা কমলেও সাজা কমানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের। যাবজ্জীবন প্রাপ্ত 5 জঙ্গির সাজা কমে 10 বছর হলো। একদমই তাই, 5 জৈশ-ই মোহাম্মদ জঙ্গির সাজা কমলো এবং সাজা কমানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট, যেখানে 5 জঙ্গির সাজা কমে 10 বছর করা হয়েছে। এই নির্দেশই আজকে দেওয়া হয়েছে এবং দস্তয়েভস্কির লেখা উদ্ধৃত করে এই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ 10 বছর সাজা 5 জঙ্গির। 5 জৈশ জঙ্গি তাদের সাজা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে এবং 5 জঙ্গির যাবজ্জীবনের যে সাজা ছিল তা কমে হয়েছে 10 বছর। বেনারস কেন্দ্রের প্রচারে উত্তরবঙ্গের 7 জন বিধায়ক বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করছেন বিধায়করা। প্রচারে মালতী রাভা, বিশাল লামা, শিখা চ্যাটার্জি ও আরো অনেকে। গর্বের বিষয় যে আমরা প্রধানমন্ত্রীর হয়ে প্রচার করছি, এমনটাই বলেছেন আজকে বিশাল লামা। এবং বিজেপি প্রার্থী মোদীর হয়ে নরেন্দ্র মোদী, তার হয়েই আজকে প্রচারে নেমেছেন তারা। সেই প্রচারের ছবি এই মুহূর্তে তুলে ধরছি। উত্তরবঙ্গের 7 জন বিধায়ক বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করছেন, জনসংযোগ করছেন, বাড়ি বাড়ি ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন এবং লিফলেট বিলি করছেন। কিভাবে করছেন নির্বাচনের প্রচার, সেই ছবি দেখছেন। একদমই তাই, যেখানে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী তার হয়ে প্রচার সারছেন ওই 7 বিধায়ক। অজয় শাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, দেখো অভিজা, উত্তরপ্রদেশের বেনারসের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী হয়ে প্রচারে উত্তরবঙ্গের 7টি বিধায়ক। ইতিমধ্যে গতকাল থেকে বেনারসের বাংলা ভাষী পরবন এলাকায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার সরাচ্ছেন উত্তরবঙ্গের 7 জন বিজেপি বিধায়ক। বেনারসে প্রচারে গিয়েছেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী লাভা, ফুলবাড়ি ডাবগ্রাম বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য। এই বিষয়ে আমরা বিধায়ক বিশাল লামার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা প্রধানমন্ত্রী হয়ে ভোট প্রচারে বেনারসে এসেছি। ধন্যবাদ অজয়। কথা বললাম আমাদের প্রতিনিধি অজয় শাহর সঙ্গে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, লিফলেট বিলি করছেন, জনসংযোগ করছেন ওই 7 বিধায়ক বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর হয়ে এবং তারা প্রচার করছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং অবশ্যই বোঝাই যাচ্ছে তারা আশ্বস্ত করছেন, তাদের দলের হয়ে বলছেন, তাদের প্রার্থীর হয়ে বলছেন, নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করছেন। যারা তাদের নাম আরো একবার বলে দিই, তাদের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। বিধায়করা হলেন মালতী রাভা, বিশাল লামা, শিখা চট্টোপাধ্যায় এবং আরো অনেকে, যারা প্রধানমন্ত্রীর হয়ে প্রচার করছেন, গর্ববোধ করছেন তারা, এমনটাই বলেছেন বিশাল লামা, যিনি নিজে ওই প্রচার কার্যে রয়েছেন। দেখছেন সেই ছবি, লিফলেট বিলি করার ছবি এই মুহূর্তে দেখছেন। গত অক্টোবরে সিকিমে হরপাবানের ফলে আগের থেকে তিস্তা নদীর উচ্চতা বেড়ে গেছে অনেকটাই। আর নদীর উচ্চতা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তার বাঁধ এবং স্পার। বর্ষার আগে তিস্তার বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। দেখুন, গত অক্টোবরে সিকিমের হরপা বানের মাসুল এখনো গুনছে জলপাইগুড়ি। বর্ষা আসতে চললেও এই সময়ের মধ্যে তিস্তার বাঁধ ও স্পার মেরামত না হলে সমস্যা আরো বাড়বে, বই কমবে না। আর তাই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তিস্তার বাঁধ ও স্পার নির্মাণ। সোমবার জরুরি বৈঠক হয়ে গেল জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার সেচ নিবাসে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি মহকুমা শাসকদের নিয়ে বৈঠক করল উত্তরবঙ্গের সেচ দফতর, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ও সেন্ট্রাল ওয়েদার কমিশন।
মোট 100 কোটি টাকা খরচ করে নদীর বাঁধ স্পার সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। এছাড়া আরো 5 কোটি টাকা খরচ করা হচ্ছে বিভিন্ন কাজে। পশ্চিমবঙ্গ আসাম আমাদের ইস্যুগুলো বলেছি, ডিসকাস করেছি, এগুলো টাইমের ব্যাপার আছে, একটু ফলো করতে সময় লাগবে। আমরা সব জায়গায় অ্যাটেন্ড করেছি, জলপাইগুড়ি, কুচবিহার, তিস্তার উপরে বেড উঁচু হয়ে গেছে। আমরা রিসেন্টলি সার্ভে করছি, অ্যাসেসমেন্ট করছি, যেটা টেম্পোরারি, কিছুটা হয় শর্ট টার্ম মেজার, কিছুটা হয় লং টার্ম মেজার। তো সেটা আমরা অলরেডি করে ফেলেছি, টেক আপ হয়ে গেছে। আরও কিছু লং টার্ম করা যায় কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা আরও কিছু অ্যাড করা যায় কিনা। তিস্তার উচ্চতা বাড়ায় ভুটান ও সিকিমের পাহাড়ে ভারী বৃষ্টি হলে সেই প্রভাব এসে পড়েছে তরাই ডুয়ার্সে। বৃষ্টির সতর্কতা আগে থেকে পেয়ে যেতে বিভিন্ন ব্যবস্থাও নিচ্ছে সিকিম ও ভুটান। ইতিমধ্যে ভুটানের 4 জায়গা থেকে 3 ঘন্টা আগে আগাম সতর্কতা রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে হাওয়া অফিস। নির্বাচনী বিধি জারি থাকায় কাজ শুরু হয়েছে সামান্য টিমে তালে। তবে নির্বাচন মিটলে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ ও স্পার তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী সেচ দপ্তর। জলপাইগুড়ি থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি, আইনজীবী বদল করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ফের প্রশ্ন তালিকা আদালতের। মঙ্গলবারের মধ্যেই সকল প্রশ্নের উত্তর দিতে হবে তদন্তকারী সংস্থাকে। মঙ্গলবার বেলা 3টে ফের শুনানি। কৌস্তুভ রায়ের জামিনের শুনানি, প্রশ্নে নাজেহাল ইডি, সময় নিতে আইনজীবী বদল। সোমবার ছিল নগর দায়রা আদালতে স্পেশাল সিবিআই কোর্টে কৌস্তুভ রায়ের জামিনের শুনানি। শনিবারই বিচারক জানিয়েছিলেন এই দিন অর্থাৎ সোমবার মামলা শুনানি শেষ করে তিনি রায়দান করবেন। হঠাৎই দেখা যায় তদন্তকারী সংস্থা তার আইনজীবী বদল করে। বিচারক: মিস্টার চক্রবর্তী, আপনি কেন? ভাস্করবাবু কোথায়? অরিজিৎ চক্রবর্তী, ইডির আইনজীবী: হুজুর, উনি আজ আসেননি। আপনাকে জানাই, আমাকে এই মামলায় তদন্তকারী সংস্থা নতুন করে নিয়োগ করেছে, তাই এই মামলায় আমি সওয়াল করতে চাই। বিচারক: ভাস্করবাবু তো সকালেই বললেন যে 2:30টার সময় মামলা করতে আসবেন। আপনি তো সকালে আমার এজলাসেই ছিলেন। সকালেই আপনি বলতে পারতেন যে আপনাকে এই মামলায় নতুন করে নিয়োগ করা হয়েছে। আপনি শেষ মুহূর্তে এসে বলছেন কেন? আমি আজই এই মামলা শুনানি শেষ করে রায়দানের জন্য দিন ধার্য করেছিলাম। আপনি কি এই মামলাটা সম্পর্কে ওয়াকিবহাল? অরিজিৎ চক্রবর্তী: না হুজুর। আইনজীবী শুভঙ্কর নাগ, কৌস্তুভ রায়ের আইনজীবী। কৌস্তুভ রায়ের জামিনের শুনানি চলাকালীন উনি এই মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন, সুতরাং উনি এই মামলা সম্পর্কে সম্পূর্ণই ওয়াকিবহাল। বিচারক: একজন আইনজীবী বহু মামলা করেন, তার মানে এই নয় পূর্বের কোনো মামলা সম্পর্কে তাকে নতুনভাবে কোনো আবেদনের বিষয় ওয়াকিবহাল হতে হবে। বিচারক তদন্তকারী সংস্থার আইনজীবীর উদ্দেশ্যে: আমি আপনাদের পূর্বের আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিলাম। আপনাকে পুনরায় সেই প্রশ্নগুলো নথিভুক্ত করতে বলছি। আদালতের প্রশ্ন: এই মামলায় 4.29 কোটি টাকা লেনদেনের যে অভিযোগ ইডি তুলেছে, অভিযুক্ত বলছেন চেক ও 72 লক্ষ টাকা ক্যাশ মিলিয়ে 2.62 কোটি টাকা তিনি নিয়েছেন। ইডিকে ওই 4.29 কোটির অভিযোগটাই আদালতকে সন্তুষ্ট করতে হবে। আদালতের প্রশ্ন 2: মনোরঞ্জনকে জেরায় 7/7/2023 তারিখে প্রথম কৌস্তুভ রায়ের নাম আসে। অ্যাক্সিস ব্যাংকের যে স্টেটমেন্ট ইডি মনোরঞ্জন রায়কে দেখিয়েছিলেন, সেখানে যতগুলি ব্যাংক ট্রানজাকশন ইডি দাবি করেছে তার মধ্যে কয়েকটি হয়নি বলে দাবি কৌস্তুভ রায়ের। এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্টটা দেখা প্রয়োজন আদালতের। এছাড়াও 50 লক্ষ টাকার যে ডিডি ছুটির দিন 1 এপ্রিল দেখানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে, সেই ডিডি কার নামে হয়েছে তা দেখাতে বলা হয়েছিল ইডিকে। তদন্তকারী আগে ব্যাংকেই যাননি। আদালতের প্রশ্ন: মনোরঞ্জন রায় সাক্ষী নন, তিনি সাজাপ্রাপ্ত আসামি। পিনকন মামলায় তিনি মূল অভিযুক্ত, সুতরাং তার স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করতে গেলে উপযুক্ত নথি এবং প্রমাণ অবশ্যই তদন্তকারী সংস্থার কাছে থাকতে হবে। এছাড়াও 2021 সালে তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। প্রায় 3 বছর পর কৌস্তুভ রায়ের নাম এলো। তার আগে মনোরঞ্জন রায় যে মামলায় সাজা পেয়েছেন, সেই মামলায় কৌস্তুভ রায়ের নাম আসেনি। পাশাপাশি 3 বছর পর হঠাৎ কৌস্তুভ রায়ের নাম এলো কেন, কোন কোন নথির ভিত্তিতে এলো, তা অবশ্যই বর্তমান অবস্থায় তদন্তকারী সংস্থাকে আদালতের কাছে পেশ করতে হবে। আদালতে প্রশ্ন 4: গত বছর 17 জুলাই তদন্তকারী সংস্থার দাবি করে 1,91 লক্ষ। ওই বছর 18 জুলাই তদন্তকারী সংস্থার দাবি 1,92 লক্ষ, কিন্তু চার্জশিটে দেখা যাচ্ছে তদন্তকারী সংস্থার দাবি করেছে 1,40 লক্ষ। আবার মনোরঞ্জন রায়ের যে হিসাব বা লেজার পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ 1,56 লক্ষ। এখান থেকে প্রশ্ন উঠছে যে তদন্তকারী সংস্থার হাতে কটি লেজার আছে। যদি তাদের কাছে 3টি লেজার থাকে তাহলে বাকি 2টি লেজার দেখানো হোক। আদালতের প্রশ্ন:
তদন্তকারী সংস্থা দাবি করছে বিজ্ঞাপন বাবদ 40টি বিলের মধ্যে 25টি বিল সঠিক, বাকি 15টা বিল ভুয়ো। কোন কোন বিলগুলি সঠিক, কোন কোন বিলগুলি ভুয়ো সেগুলো আদালতকে জানান। কিসের ভিত্তিতে আপনারা বিলগুলো ভুয়ো বলছেন তাও আদালতের কাছে জানাতে হবে। এই প্রশ্নগুলি এদিন ফের ইডির নতুন আইনজীবীকে জানিয়ে দেন বিচারক। তারপর ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, ইনকাম ট্যাক্স একটা বিরাট অঙ্কের অর্থ রিকভারির জন্য কৌস্তুভ রায়কে নোটিশ পাঠিয়েছে। উনি চাইছেন 2 দিনের জন্য অফিসে যেতে, অর্থাৎ 2 দিনের জামিনের আবেদন উনি আদালতের কাছে রেখেছেন। এই 2 দিন যদি তাকে ছাড়া হয় তা নিয়ে কি ইডির কোনো বক্তব্য আছে? অরিজিৎ: হুজুরের অন্যান্য প্রশ্নের উত্তরের জন্য আমাকে একটু সময় দিতে হবে, কারণ এই মামলায় আমি আজই নিযুক্ত হয়েছি। তবে কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনের সময় আমি সওয়াল করেছিলাম, এটা সঠিক, কিন্তু যে যে বিষয়গুলি অন্যরা এখানে তুলে ধরছেন তার মধ্যে বেশ কিছু বিষয় কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনের সময় তারা উল্লেখ করেননি। তবে 2 দিনের অফিস যাওয়ার জন্য যে জামিনের বিষয়টি তিনি বলছেন, এ বিষয়ে আদালতের কাছে আমার দাবি, এর জন্য আদালত যদি নির্দিষ্ট নির্দেশিকা জারি করে তাহলে যে কোনো ইনকাম ট্যাক্স কনসালটেন্ট গিয়ে সংশোধনাগারে ওনার সঙ্গে বসেই এই বিষয়ে নির্দিষ্ট তথ্য নিয়ে আয়কর বিভাগের সঙ্গে আইনি প্রক্রিয়া শুরু করতেই পারে। বিচারক: আয়কর বিভাগের সঙ্গে প্রক্রিয়া শুরু করতে গেলে যে সমস্ত কাগজপত্রের দরকার সেগুলো সবই ওনার অফিসে আছে, সুতরাং জেলে বসে তিনি কিভাবে ইনকাম ট্যাক্স কনসালটেন্টকে বোঝাবেন? অরিজিৎ: মিস্টার রায় দেখাচ্ছেন আয়কর দপ্তর ওনাকে 220 ধারায় নোটিশ পাঠিয়েছে। 220 ধারায় নোটিশ পাঠাবার আগে 151, 144 বিভিন্ন ধারায় নোটিশ পাঠানো হয়। সুতরাং তখন তিনি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আর 147 ধারায় নোটিশ পাঠাবার পর তার আপিলের সময়সীমা থাকে 1 মাস। সেই 1 মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। বিচারক: এই বিষয়টা উনি বহুদিন ধরে আমার নজরে রেখেছেন। ওনার অ্যাসেসমেন্টের সময়টা মার্চ 2024 তারিখের, তার আগেরগুলি সামান্য অ্যামাউন্ট। কৌস্তুভ রায়: হুজুর, অরিজিৎ বাবু একজন ইনকাম ট্যাক্সের আইনজীবী, কিন্তু উনি ভুলেই গেছেন 153 ধারায় মুখোমুখি বসিয়ে অ্যাসেসমেন্টের সুযোগ না দিয়েই যদি 147 বা 144 ধারায় সরাসরি অর্থের রিকভারি নোটিশ দেওয়া হয় তাহলে সেটা আইনত বৈধ নয়। আমি জেলে থাকার জন্য আমাকে 153 ধারায় সরাসরি বসে অ্যাসেসমেন্টের সুযোগ দেওয়া হয়নি। আজকে মহামান্য বিচারক যদি তার নির্দেশিকায় লিখে দেন যে আমি যে হেফাজতে ছিলাম তাই আমি এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, তাহলে আমি সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে আবেদন জানাবো। ট্রাইব্যুনাল পুনরায় আমাকে সেই সুযোগ করে দেবে। আমি তো ভেবেছিলাম ওনাকে আমার ইনকাম ট্যাক্সের আইনজীবী নিযুক্ত করব, কিন্তু এখন আমার চাপ বেড়ে গেল, নতুন আইনজীবী খুঁজতে হবে। আদালতে হাসির রোল ওঠে। অরিজিৎ: আমি এভাবে সওয়ালে অভ্যস্ত নই হুজুর। মিস্টার রায় আগে নিজে সওয়াল শেষ করুন, তারপরে আমি আদালতের কাছে সওয়াল করব। বিরক্ত হয়ে বসে পড়েন ইডির আইনজীবী। বিচারক: মিস্টার রায়, আপনি ওনাকে বলতে দিন। আপনাকে আমি যখন বলতে বলবো তখনই বলবেন, আগে উনি বলে নিন। অরিজিৎ: হুজুর, আপনাকে ইনকাম ট্যাক্সের যে কাগজগুলো দিয়েছি সেগুলো অনুগ্রহ করে দেখুন। ওনার এই বিরাট অঙ্কের টাকা 2024-এর, অনুগ্রহ করে দেখুন, এগুলো সব পুরনো সালের। বিচারক: মিস্টার চক্রবর্তী, আমি আয়করের বিষয়টা নিয়ে আর কোনো সওয়াল শুনতে রাজি নই। আমি মনে করি না এই কোর্টটি আয়কর ট্রাইব্যুনাল কোর্ট। আর মিস্টার রায় বহুদিন ধরেই আয়কর নোটিশ নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করছেন, আজ প্রথম নয়। আমি দেখতে পাচ্ছি এই বিরাট অঙ্কের টাকার অ্যাসেসমেন্ট 2024 সালের 29 ও 30 মার্চের। উনি ওনার বক্তব্য আয়কর দপ্তরের সামনে পেশ করতে পারেননি। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী। বিগত শুনানির সময় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ভুয়ো বিলের একটি তালিকা আদালতের কাছে পেশ করা হয়। আমি আদালতের কাছে প্রার্থনা করছি সেই তালিকার কাগজটিতে তদন্তকারী অফিসার স্বাক্ষর করুন, কারণ এই নথিটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে যাতে তদন্তকারী সংস্থা বয়ান পরিবর্তন করতে না পারে তার জন্যই আদালতের কাছে আমার এই প্রার্থনা, কারণ এই নথিটি রিলাইড আপন ডকুমেন্টসে দেওয়া হয়নি। বিচারক: মামলা বোঝার জন্য বা অনেক সময় নোটস অফ আর্গুমেন্ট আদালতের কাছে দেওয়া হয়। যদি তদন্তকারী সংস্থা স্বাক্ষর না করেই কাগজটি জমা করে তাহলে এই ডকুমেন্ট আমি বিচার প্রক্রিয়ায় গ্রাহ্য করব না। ভাস্করবাবু কি আসবেন? অরিজিৎ: ভাস্করবাবু একটা কাজে আটকে পড়েছেন। অভিযুক্তের অফিসে যাওয়ার বিষয়টি আমি আদালতের কাছে পরিষ্কার করে সওয়াল করলাম, তবে আদালতের অন্যান্য প্রশ্নের উত্তরের জন্য আমাকে 2 দিন সময় দেওয়া হোক। আইনজীবী শুভঙ্কর নাগ, আইনজীবী জয়দীপ বিশ্বাস প্রতিবাদ করেন। আইনজীবী শুভঙ্কর নাগ: এইভাবে তদন্তকারী সংস্থা দিনের পর দিন সময় নিয়ে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করছেন, কৌস্তুভ রায়ের স্বাধীনতাকে খর্ব করছে। আমাদের আবেদন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তদন্তকারী সংস্থা সময় নিক, কিন্তু ততদিন আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করুক। আইনজীবী জয়দীপ বিশ্বাস:
আমি এই মামলায় হাইকোর্ট এবং এই কোর্টে সওয়াল করেছি। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্তের বয়ানের ভিত্তিতে তদন্ত করে সমাজের একজন শিক্ষিত মানুষ ও বাংলার বিপুল জনপ্রিয় একটি চ্যানেলের সম্পাদককে সামান্য টাকার জন্য 10-11 মাস আটকে রাখা হয়েছে। কোনো নথি নেই। সময় নেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি নিচ্ছে ইডি। খুবই দুর্ভাগ্যজনক। বিচারক: যেহেতু অরিজিৎ বাবু নতুনভাবে মামলাটিতে সংযুক্ত হয়েছেন, সুতরাং ওনাকে সময় দেওয়াটা আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে পড়ে। আপনাদের ক্ষেত্রেও আমি সময় দিতাম। আইনজীবী শুভঙ্কর নাগ: তাহলে আগামীকালই আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করুন। মঙ্গলবার কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানির দিন ধার্য করল সিবিআই স্পেশাল কোর্ট। এই দিনই তদন্তকারী সংস্থাকে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা আতঙ্কিত, তাই বিভিন্ন ছুতোয় না তাই সময় নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তদন্তকারী সংস্থা সওয়ালের পাল্টা জবাব দেবেন কৌস্তুভ রায় বা তার আইনজীবীরা। কলকাতা টিভি। আর এবার যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে চোর স্লোগান নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে যায় শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয়কে ঘিরে চোর স্লোগান। একদমই তাই। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আজকে যখন গিয়েছিলেন সেখানে তার কনভয়কে ঘিরে ধরে এইভাবেই স্লোগান দেয়া হতে থাকলো। এবং এই যে স্লোগান ও চোর চোর স্লোগান দিচ্ছিল তৃণমূলের কর্মী সমর্থকরা, এমনটাই কিন্তু অভিযোগ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যজিৎ, আমরা নির্বাচনের দিন যেমন লকেট চট্টোপাধ্যায়, অসীমা পাত্রের সেই ঘটনা দেখলাম যেখানে চোর স্লোগান, ডাকাত স্লোগান উঠলো, পাশাপাশি আমরা মন্তেশ্বরে দেখেছিলাম দিলীপ ঘোষ, তার গাড়িকে ঘিরেও বিক্ষোভকারীরা একই রকম ভাবে চোর স্লোগান দেন এবং এর বৃষ্টি হয়। সব মিলিয়ে নির্বাচনের আবহে বলা যেতে পারে একটা ট্রেন্ডই হয়ে গেছে এবং ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে। হ্যাঁ, একদম মধুমন্তী। আজকে সকালবেলা যখন বিজয় সংকল্প সভায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, সেই সময় শামসাবাদ বুড়ির মোড়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ শুভেন্দু অধিকারীকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে। যদিও এই ঘটনায় এখনো শুভেন্দু অধিকারী বা তৃণমূলের পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া মেলেনি। মধুমন্তী, শুভজিৎ, তৃণমূলের পক্ষ থেকে কিছু বলা হয়নি তাহলে? এই ঘটনার যে অভিযোগ তৃণমূলের দিকে, সে ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না? না, এখন অব্দি কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি যদি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা তুলে ধরবো। মধুবন্তী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বোমা বিস্ফোরণের ঘটনা, ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। দক্ষিণ 24 পরগনার ঘটনা। দেবার চকে ঘটনাস্থলে ঢোলাহাট থানার পুলিশ গেছে তদন্ত করতে। ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণ, স্বাভাবিকভাবেই আশেপাশের যারা রয়েছেন, যে সমস্ত বাড়ির বাসিন্দারা রয়েছেন, তারা আতঙ্কিত হয়ে পড়েন। দেখছেন সেই ছবি। একদমই তাই। দক্ষিণ 24 পরগনার দেবার চকের এই ঘটনা, সেখানেই বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনার স্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। মানুষ প্রধান এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মানুষ, কিভাবে ঘটলো এই বোমা বিস্ফোরণ? এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, তোমাকে প্রথম বলে রাখো অভিক, যে ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গেছে যে কিভাবে যে বোমা এলো তা তদন্তে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে চালানো হচ্ছে। এর পাশাপাশি যে লোকসভা ভোট, 2024 লোকসভা ভোট, এই বোম কোথা থেকে আসলো? যেহেতু বাড়ি 2021 সাল থেকে ওই বাড়ির লোক ভীমরাজ্যে একটু কাজ করতে থাকতেন, কিন্তু সেখানে এই বোম কিভাবে আসলো? কিন্তু এলাকা মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে রাতের অন্ধকারে কে বা কারা বোম রেখে গিয়েছিল না এই বাড়িতে বোম ছিল, সেই বিষয়ে কিন্তু এলাকা মানুষরা এই বিষয়ে মুখ খুলতে রাজি নয়। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গোটা বিষয়ে তদন্ত চালাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ। তবে এ বিষয়ে যে কোনো কিছু উঠে আসছে না বলে জানানো গেছে। বলে এই যে এখনো যে কোথা থেকে বোমা এলো বা বোমা কি মজুত করা ছিল আগে থেকে, সে বিষয়ে যে ঢোলাহাট থানা পুলিশ তদন্ত চালাচ্ছে। অভি, ধন্যবাদ তোমায়। মানুষ প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, দক্ষিণ 24 পরগনার দেবার চকের এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই বাড়ির ছবি। এই বাড়িটি ফাঁকা এবং এই বাড়িতে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবে এলাকায় যত বাড়ি রয়েছে, এই বাড়িকে ঘিরে যে এলাকা রয়েছে
সেই মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ কি কারণে বোমা মজুত করা হয়েছিল ওখানে এবং কিভাবেই বা এই ব্লাস্টের ঘটনা ঘটলো। দক্ষিণ 24 পরগনার দেবার চকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্ফোরণের পরে ঠিক কি পরিস্থিতি আপনারা দেখছেন এবং এই বাড়িতে কেউ ছিলেন না, তারপরে এই ধরনের ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো পুলিশও তদন্ত করে দেখছে। ঢোলাহাট থানার পুলিশ তারা গিয়ে তদন্ত শুরু করেছেন এবং নির্বাচনের আবহে যেখানে যেখানে বিস্ফোরক মজুত রাখা হচ্ছে বা বিস্ফোরণের ঘটনা ঘটছে বা অস্ত্র উদ্ধার হচ্ছে বা বোমাবাজির ঘটনা ঘটছে, সব ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নিয়ে এবং বিশেষ করে নির্বাচনকে মাথায় রেখে পুলিশি তদন্ত এগোচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকছে, এই ঘটনার দিকে নজর থাকছে। আর আরো বড় আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।